আসসালামু আলাইকুম। একটি বহুতল ভবন কেনার আগে কোন কোন দিকগুলো যাচাই করবেন, কোন কোন পেপারসগুলো খুব ভালো করে সার্টিফাই করবেন, কোন কোন দিকগুলো বিবেচনা করবেন, এই যাবতীয় বিষয়গুলো থাকতেছে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। Real estate consultant and property advisor মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। একটা বহুতল ভবন সেটা হতে পারে 10 তলা, 20 তলা, 50 তলা, 100 টাকা, 150 তলা, 200 তলা হতে পারে। সেই বহুতল ভবনের মাত্র 6টা দিক যদি খুব ভালোভাবে আপনি যাচাই করতে পারেন, তাহলে আপনি নিষ্কণ্টক, নির্ভেজাল, নিরাপদ একটা বহুতল ভবনের মালিক হতে পারবেন ইনশাল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। 1 নম্বর হলো ল্যান্ড ভেরিফিকেশন। ল্যান্ড ভেরিফিকেশন করতে হলে আপনাকে 1 নম্বরে দলিলের চেইন মেলাতে হবে, 2 নম্বর খতিয়ানের চেইন, 3 নম্বর হলো নামজারি, 4 নম্বর হলো মৌজা ম্যাপ যাচাই করতে হবে, 5 নম্বর হলো আপনাকে ওই জমির একটা সয়েল টেস্ট করতে হবে। এই 5টা বিষয় যাচাই করলে একটা ল্যান্ড ভেরিফিকেশন সম্পূর্ণ হবে। এবং ওই জমির উপর কোনো ধরনের মামলা বা মর্টগেজ বা কোনো লোন আছে কিনা সেটা জন্য সাব রেজিস্ট্রার অফিস থেকে একটা এনএসি নিতে হবে। এই মোটামুটি 6টা বিষয় একটা জমির ক্ষেত্রে, জমি ভেরিফিকেশনের ক্ষেত্রে আসবে। 2 নম্বর হলো কোম্পানি ভেরিফিকেশন। যেই কোম্পানিটা বানাইছে সেই কোম্পানির কাজের গুণগত মানটা খুব ভালো করে টেস্ট করবেন। সেটা নতুন হয় সেটাও, তাহলে ওই কোম্পানি ইতিপূর্বে যে প্রজেক্টগুলো সম্পন্ন করেছেন সেই প্রজেক্টগুলো কাজের কোয়ালিটিগুলো যাচাই করবেন, এবং ওই কোম্পানির ট্রেড লাইসেন্স ঠিক আছে কিনা, এবং ওই কোম্পানি যাদের কাছে এরকম ভবন বিক্রি করছে তারা কিনতে গিয়ে কোনো ধরনের প্রতারণার শিকার বা জালিয়াতির শিকার বা হ্যারাসমেন্ট হয়েছে কিনা ওই কোম্পানির কাছ থেকে সেটা যাচাই করবেন। তাহলে কোম্পানি ভেরিফিকেশন। 3 নম্বর হলো বিল্ডিং ভেরিফিকেশন। যে বিল্ডিংটা আপনি কিনবেন সেই বিল্ডিং দুইভাবে ভেরিফিকেশন। 1 নম্বর হলো প্ল্যান অ্যাপ্রুভাল ভেরিফিকেশন, 2 নম্বর হলো স্ট্রাকচারাল ডিজাইন ভেরিফিকেশন। প্ল্যান অ্যাপ্রুভাল ভেরিফিকেশনটা কি? যে ভবনটা, বহুতল ভবনটা নির্মাণ করেছে, ওই ভবনটা নির্মাণ করার জন্য অবশ্যই উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক, সিডিএ, কেডিআরডিএ কিংবা সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমোদন নিতে হয়। সেই অনুমোদনটা নিয়েছেন কিনা তার জন্য সার্টিফিকেট থাকবে। এরপরে সেই ম্যাপ অনুযায়ী বা নকশা অনুযায়ী বাস্তবে কাজ করেছে কিনা সেটা যাচাই করবেন। গেস্ট রুম, বেডরুম যেখানে যতটুকু পরিমাপ হওয়ার কথা অতটুকু পরিমাপ আছে কিনা, বাথরুম যেখানে হওয়ার কথা সেখানে আছে কিনা, কিচেন রুম যেখানে হওয়ার কথা সেখানে আছে কিনা, সেই কাজের কোয়ালিটি, গুণগত মানগুলো ঠিক আছে কিনা। 2 নম্বর হলো স্ট্রাকচারাল ডিজাইনটা খুব ভালো করে যাচাই করবেন যে কাগজে যেটা আছে সে অনুযায়ী নির্মাণ করেছে কিনা, এবং সেই কোয়ালিটিটা যদি এটা পুরানো হয়ে থাকে তাহলে আরসিসি পিলারগুলার বর্তমান কী অবস্থা, দেয়ালের কী অবস্থা, বিমগুলোর কী অবস্থা, যে লিফট যদি থাকে লিফটের কী অবস্থা, সিঁড়ির কী অবস্থা, এই যাবতীয় বিষয়গুলো একটা দক্ষ ইঞ্জিনিয়ার টিমের মাধ্যমে এই 2টা ভেরিফিকেশন, একটা হলো প্ল্যান অ্যাপ্রুভাল ভেরিফিকেশন, একটা হলো স্ট্রাকচারাল ডিজাইন ভেরিফিকেশন, এই 2টা ভেরিফিকেশন করে নেওয়ার পরে তারাই আপনাকে রিপোর্ট দেবে যে বর্তমান ভবনের কী অবস্থা, এবং ভবনের যদি মেরামত করা লাগে তাহলে তার খরচ কীরকম, এই যাবতীয় বিষয়গুলো আপনাকে বুঝাই দেবে। তাহলে 3 নম্বর গেল বিল্ডিং ভেরিফিকেশন, এবং সেই সঙ্গে বিল্ডিংয়ের ইউটিলিটি কানেকশন। ইউটিলিটি কানেকশনের ক্ষেত্রে যদি ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেন তিনি এই সব বিষয়গুলো দেখবেন। পানির পাইপলাইন, পানির গুণগত মান, এরপরে ইলেকট্রিসিটি কানেকশন, এরপরে সেখানে যে তারগুলো আছে যে ব্যবহার করা হয়েছে সেগুলোর গুণগত মান, লাইট, সুইচ, ফ্যান, এসি, এই যাবতীয় গুণগত মানগুলো, এরপরে সেখানে গ্যাস যদি থাকে গ্যাসের গুণগত মানগুলো, এবং পাইপলাইনের গুণগত মান, এই যাবতীয় বিষয়গুলো ইঞ্জিনিয়ার টিমেই যাচাই করবে। 4 নম্বর হলো রিয়েল ওনারশিপ। যার কাছ থেকে আপনি এই বহুতল ভবনটা নিচ্ছেন তিনি আসলে মালিক কিনা সেটা যাচাই করার জন্য স্থানীয় যে দলিল লেখক আছে সাব রেজিস্ট্রেশন অফিসের, সেই রেজিস্ট্রেড দলিল লেখকের মাধ্যমে যাচাই করবেন। এরপরে স্থানীয় যারা প্রতিবেশী আছে তাদের মাধ্যমে যাচাই করবেন, সেখানে মসজিদ স্টাফদের মাধ্যমে যাচাই করবেন। এরপরে সাব রেজিস্ট্রার অফিস থেকে একটা এনইসি তুলবেন যে এটার ওপর, এই ভবনটার ওপর কোনো ধরনের কোনো ব্যাংকে মর্টগেজ, লোন, সিভিল কোনো ধরনের মামলা সিভিল কোর্টে আছে কিনা, যাবতীয় বিষয়গুলো যাচাইয়ের জন্য সাব রেজিস্ট্রেশন বা সাব রেজিস্ট্রার অফিস থেকে একটা এনএসি নেবেন। এই ওনারশিপ বিষয় যদি সব ঠিকঠাক থাকে তাহলে 5 নম্বরে আপনি প্রাইজিং বা ফিনান্সিয়াল ভেরিফিকেশনের দিকে যাবেন। ফিনান্সিয়াল ভেরিফিকেশন করার জন্য এখানে কয়েকটা বিষয় খুব ভালো করে যাচাই করতে হবে। 1 নম্বর হলো জমির রেট কেমন, জমির দাম কীরকম, জমির মূল্যটা
ঠিক আছে কিনা। 2 নম্বর হলো যে বহুতল ভবনটা কিনতেছেন, সেই বহুতল ভবনের যতগুলো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট আছে সেই সবগুলোর দাম কোনটার কেমন সেটা একটা যোগফল বের করবেন। এরপরে এই 2টা জমি এবং ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের দাম যোগ করে বাজার দর যাচাই করবেন। এই অনুযায়ী বাজার দর ঠিক আছে কিনা, আশেপাশে যতগুলো এরকম ভবন বহুতল ভবন বিক্রি হয়েছে কিনা হয়েছে সেগুলোর সাথে এটার মূল্য ঠিক আছে কিনা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই বিষয়টা সেটা হলো ম্যানেজিং বিষয়টা খুব ভালো করে যাচাই করবেন। ম্যানেজিং অর্থাৎ সেই ভবনটার আয় এবং ব্যয় কীরকম, কতগুলো ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়ার লিস্ট, কত টাকা আসে, ম্যানেজার সহ সেখানে ভবনটা নিয়ন্ত্রণ যারা করে, নিয়ন্ত্রণ প্যানেলে যারা আছেন তাদের, এবং সেখানে ক্লিনার থেকে শুরু করে নাইট গার্ড, ডে গার্ড যারা আছেন তাদের আয়, মানে ভাড়াটিয়ার কাছ থেকে আয় এবং ইউটিলিটি কানেকশন থেকে শুরু করে, ম্যানেজার থেকে শুরু করে নাইট গার্ড থেকে যাবতীয় যারা আছে মেইনটেইনেন্স খরচটা কীরকম, আয় এবং ব্যয়, এই যাবতীয় বিষয়গুলো দেখবেন। এরপরে রয় যাচাই করবেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি এটা মনে করেন যে 500 কোটি টাকা দিয়ে নিচ্ছেন, এই 500 কোটি টাকা দিয়ে বহুতল ভবনটা নেওয়ার 1 মাস পরে যদি আপনি আবার বিক্রি করেন তাহলে 500 কোটি টাকা হবে কি না এই বিষয়টা যদি যাচাই করতে পারেন তাহলে আপনি সঠিক মূল্যেই একটা প্রপার্টি নিতে পারবেন। তো এই দাম যদি সব ঠিকঠাক থাকে তারপরে আপনি বায়না দলিল করবেন। বায়না দলিলে কবে রেজিস্ট্রেশন করবেন, কবে সব টাকা বুঝেই দেবেন, কিভাবে দেবেন, ব্যাংক ড্রাফটের মাধ্যমে দেবেন নাকি কিভাবে দেবেন, এবং কবে হ্যান্ডওভার হবে, হ্যান্ডওভার বা রেজিস্ট্রেশন দেরি হলে কি জরিমানা হবে, যাবতীয় বিষয়গুলো বায়না দলিলে উল্লেখ থাকবে। এরপরে সঠিক টাইম ডেট অনুযায়ী সবগুলো টাকা দেবেন, রেজিস্ট্রেশন নেবেন, হ্যান্ডওভার নেবেন। এরপরে আপনি মালিকানা নামজারি বুঝাই নিয়ে আপনি সুন্দরভাবে এটা ম্যানেজিং বা অপারেটিং করবেন। তো এইগুলো 5 নম্বর। 6 নম্বর হলো একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের সার্ভিস নেবেন। 500 কোটি টাকা যদি আপনি কোনো ভুল অনারশিপ বা ভুল মালিকের কাছ থেকে ক্রয় করেন তাহলে আপনার সেকেন্ডের মধ্যে 500 কোটি টাকা ধূলিসাৎ হয়ে যাবে। আর একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের মাধ্যমে নিলে আপনি নিষ্কণ্টক, নির্ভেজাল, নিরাপদ একটা অ্যাসেটের মালিক হতে পারবেন। একজন রিয়েল এস্টেট কনসালটেন্ট একদম সয়েল টেস্ট থেকে শুরু করে একদম মৌজা ম্যাপ এবং দালিলিক চেইন, খতিয়ানের চেইন, নামজারি যাবতীয় বিষয়গুলো টেস্ট করবেন। এরপরে কোম্পানি ভেরিফিকেশন, বিল্ডিং ভেরিফিকেশন, বিল্ডিংয়ের কার্পেট এরিয়া, সুপার বিল্ডিং এরিয়া, বিল্ড আপ এরিয়া যাবতীয় বিষয়গুলো যাচাই করবেন। এরপরে সেখানের রিয়াল মালিক ঠিক আছে কিনা, অনারশিপ ঠিক আছে কিনা সেটার জন্য যেখানে এই ভবনটা অবস্থিত সেখানে যাবেন, 3 থেকে 7 দিন সেখানে অবস্থান তিনি করবেন বা তার লোক অবস্থান করে, এটা যাচাই করবেন। এবং সবচেয়ে মজার এবং যেটা সুখবর সেটা হলো একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের মাধ্যমে যখন আপনি একটা ভবন আপনি ক্রয় করবেন সেখানে তিনি সমস্ত দিক বিবেচনা করে যদি আপনি সেই ভবনটা 500 কোটি টাকা দিয়ে নেন, একজন রিয়েল এস্টেট কনসালটেন্ট সেখানে আপনাকে 490 কোটি বা 495 কোটি টাকা দিয়েই সেই ভবনটা আপনাকে ক্রয় করে দিতে পারবেন। তো এই জন্য একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের কাছ থেকে একটা অ্যাসেট কিনলে সেটা 100% নিষ্কণ্টক, নির্ভেজাল, অথেন্টিক মালিকানা পাওয়া যায়। তো এই জন্য আপনারা চাইলে আমাদের সেবা বা সার্ভিস নিতে পারেন। তাহলে একটা বহুতল ভবন কিনতে গেলে আপনাকে 6টা ভেরিফিকেশন খুব ভালোভাবে করতে হবে। একটা হলো ল্যান্ড ভেরিফিকেশন, 2 নম্বর হলো কোম্পানি ভেরিফিকেশন, 3 নম্বর হলো বিল্ডিং ভেরিফিকেশন, 4 নম্বর হলো অনারশিপ ভেরিফিকেশন, 5 নম্বর হলো ফিনান্সিয়াল অ্যান্ড প্রাইস ভেরিফিকেশন, আর 6 নম্বর হলো একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের সার্ভিস নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককেই আপনাদের অন্তরের মণিকোঠায় যে আশা এবং স্বপ্ন জমানো আছে সেই আশা এবং স্বপ্ন পূরণ করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।